দর্শক, করোনার প্রভাবে বদলে গেছে আমাদের চেনা পৃথিবীর অনেক কিছুই, বদলে গেছে আমাদের জীবনযাত্রা, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি সেক্টরই। তেমন একটি বিশাল সেক্টর হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। করোনার এই সময়ে বাংলাদেশের পোশাক শিল্পের কী অবস্থা তা জানতেই আমাদের আজকের এই এপিসোড। করোনা বদলে যাওয়া জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। 1971 সালের স্বাধীনতা অর্জনের পর সমগ্র বিশ্বে বাংলাদেশ ছিল দরিদ্র দেশগুলোর অন্যতম। সীমিত সম্পদ দিয়ে সদ্য স্বাধীনতালব্ধ একটি দেশের পুনর্গঠন নাগরিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আমাদের দেশের অর্থনীতির প্রধানতম চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে দেশের পোশাক শিল্প এবং দেশের সার্বিক উন্নয়নে এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপুল অঙ্কের বৈদেশিক আয়ের উৎস এবং মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে কাজ করে যাওয়া এই শিল্প ধীরে ধীরে আমাদের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য পোশাকের পেছনে সেটে দেওয়া মেড ইন বাংলাদেশ ট্যাগটি দেশের জন্য শুধু গর্বই বয়ে আনেনি, বরং সমগ্র বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ, যার পরিচয় ছিল একসময় তলাবিহীন ছড়ি, সময়ের সাথে সাথে আজ সেই বাংলাদেশ হাজারো বিস্ময়ের উৎস। কিন্তু করোনার প্রভাবে এই গুরুত্বপূর্ণ পোশাক শিল্প বিপর্যস্ত হয়ে পড়ে। অপূরণীয় ক্ষতির মুখে পড়ে গার্মেন্টস মালিক এবং শ্রমিকরা। মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের রপ্তানি খাতে অশনি সংকেত দেখা দেয়। দেশের সিংহভাগ রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বড় আঘাত এসেছে করোনার কারণে। করোনা ভাইরাসের প্রভাবে চলতি বছরের মার্চে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে তৈরি পোশাকের রপ্তানি কমে 20.14%। একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। করোনার কারণে এই তালিকায় একটু হলেও ছন্দপতন হয়েছে। মেধা আর শ্রম দিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটিকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস মালিকরা। দর্শক, ঠিক এই মুহূর্তে আমার সাথে আছেন বিশিষ্ট সিআইপি এবং এ বিগ হার্টেড পার্সন, দ্য ওয়ান অ্যান্ড অনলি অনন্ত জলিল। অনন্ত ভাই, জানতে চাইবো যে পুরো পৃথিবীটাই অনেক ক্ষতিগ্রস্ত এই করোনাতে এবং বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত এবং অনেক ক্ষতির একটা বড় জায়গা কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের পোশাক শিল্পে কয়েক মাসে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিটা দুই ধরনের হয়ে গেছে। আপনারা জানেন যে এক মাস আমরা ফ্যাক্টরি বন্ধ রেখেছিলাম। দেশের অর্থনীতিতে যে প্রোগ্রেসটা ছিল এটা অনেকটাই ডিটোরেট করেছে, এটা আপনি জানেন। আর যদি আমরা ব্যক্তিগত ইন্ডাস্ট্রির মালিক যদি বলি, তাহলে আমাদের দুই ধরনের ক্ষতি হয়েছে। সেটা একটা হচ্ছে এক মাসের তো টোটালি উৎপাদন নাই, কিন্তু আমাদের স্যালারি দিতে হয়েছে, সব কিছুই করতে হয়েছে, গ্যাস বিল, আদার্স সব কিছু। তো স্যালারিতে আমরা যেই হেল্পটা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, প্রণোদনা যেটা বলেন, 2% ইন্টারেস্টের যে লোনটা, সেটা পাওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, যার জন্যে নাকি স্যালারি দিতে ব্যাক পেতে হয়নি। তো ফ্যাক্টরির যে খরচটা, এটা কিন্তু কম হয়নি, ইনকাম ছাড়াও খরচ কিন্তু সেম। এটা একটা প্লাস হচ্ছে এই করোনার কারণে আমাদের যে অর্ডারগুলো ছিল, এই অর্ডারগুলো বায়াররা কিছু কিছু ক্যান্সেল করে দিয়েছে, কিছু কিছু হোল্ড করে দিয়েছে, যে এখন শিপমেন্ট হবে না। ধরেন এপ্রিলের শিপমেন্ট, সেটা এখন নভেম্বর ডিসেম্বরে নিয়ে গিয়েছে। তো এই যে নভেম্বর ডিসেম্বরে নিয়ে যাওয়ার কারণে যে আমাদের যে ব্যাক টু ব্যাক এলসি করতে হয়েছে সাপ্লায়ারদের জন্য ফ্যাব্রিক অ্যাক্সেসরি, এটার জন্যে হচ্ছে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। ক্ষতিটা কয়েক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে আর কি, কিন্তু সব কিছুই একই শোল্ডারে এসে পড়ে, সেটা হচ্ছে গার্মেন্টস মালিক। ভাইয়া, যেটা হচ্ছে যে যখন গার্মেন্টস খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হলো এবং সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় উঠলো, আপনি সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তো এই আলোচনা সমালোচনার জবাবটা আপনি কী দেবেন? না, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, আলোচনা থাকলে সমালোচনা থাকবেই, ওইটা সমস্যা না। এটার জবাবটা হচ্ছে, আমি তখন যে স্পিচটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার মনের ক্ষোভ ছিল। এই যে মানুষ জেনে না জেনে গার্মেন্টসের ব্যাপারে কথা বলে, এটাই ছিল আমার ক্ষোভ, যে মানুষ আসলে কি জানে গার্মেন্টস সম্বন্ধে। যারা এই ব্যবসার সাথে জড়িত না তারা তো জানবে না এটার কতটুকু হেডেক, এটা একমাত্র গার্মেন্টস মালিকই জানে। আপনার দেখেন এই বাংলাদেশে কত ধরনের ইন্ডাস্ট্রি আছে, এই যে 4-5 মাস যদি সবাই বেতন দিত কাজ না করিয়ে, তাহলে তো আর ঢাকা শহর খালি হয়ে যেত না, টুলেটে ভরপুর এখন ঢাকা শহর না। তাহলে গার্মেন্টস মালিকরা তো এটা পারেনি। গার্মেন্টস মালিকদের ফ্যাক্টরি বন্ধ থাকলেও আমাদেরকে সব কিছু করতে হয়েছে, সব কিছু। ওই অন্য কোম্পানি করলে তাহলে তো আর ঢাকা শহর থেকে সবাই গ্রামে চলে যেত না, বাসা বাড়ি ছেড়ে, না? দেখেছেন তো এটা।
তাইলে এগুলি নিয়ে কথা বলার জন্য এত লোক থাকবে, কাজ করার জন্য কেউ থাকবে না, পকেটের 2 টাকা বের করার ক্ষমতা থাকবে না, এত কথা বলার দরকার কি? যে ভাই আমি এগুলো বুঝি না, এগুলি কথাই বলবো না। এই কারণে আমি নাম দিয়েছিলাম আদার ব্যাপারই জাহাজের খবর নেয়। আচ্ছা ভাই, তারপরে যখন অনেকদিন বন্ধের পরে যখন নতুন করে শুরু হলো, তো তখন কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, কি ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছে, অবস্টাকেলের সম্মুখীন হয়েছেন? মানে কয়টা বলবো, ওই যে বললাম না সব কিছু একই শোল্ডারে আসে ঘুরে ফিরে গার্মেন্টস মালিকদের। আপনি যখন খোলা হলো 30% ওয়ার্কার ডিক্লার দিল আমাদের মাননীয় সরকার, যে 30% ওয়ার্কার দিয়ে ইন্ডাস্ট্রি চালাতে হবে। গার্মেন্টস একটা চেন, এটা অফিসিয়ালি ওয়ার্ক না। ধরেন একটা লাইনে 40 জন অপারেটর থাকবে, এই 40 জন অপারেটর মিলে এই গার্মেন্টসটা তৈরি করবে। এখন 40 জনের যদি আমার যদি 20 জন থাকে বা 15 জন থাকে, এই গার্মেন্টস তৈরি করতে পারবে? মানে দুই ধরনের সমস্যা। একটা হচ্ছে তাকে বাসায় বসায় বেতন দিছি আমরা। আপনি দেখেছেন আমাদের বিজিএমই প্রেসিডেন্ট বলেছে যে যেখানে আছেন আপনারা সেখানেই থাকেন, আপনারা বাসায় বেতন পৌঁছে যাবেন, পেয়ে যাবেন। তো এই যে স্পিচগুলো দেওয়া বিজিএমই থেকে, এগুলো তো অনেক বিজনেসের অনেক ক্ষতি হয়ে গিয়েছে আমি বলবো। এটা দায়িত্ববোধ থেকে ঠিকই করেছে যে করোনায় যদি মানুষ আসা যাওয়া করে, গ্রামে যদি করোনা ঢাকার থেকে গেলেও গ্রামে ছড়াবে, গ্রাম থেকে আসলে ঢাকার শহর ছড়াবে, এটা দায়িত্ববোধ থেকে ঠিক আছে। বাট বিজনেস থেকে তো অনেক ক্ষতি করে ফেলেছে। ওয়ার্কার করেছে কি আসে নাই, জানে যে আমরা মাস গেলে বেতন পাবই। শুধু ওয়ার্কার না, ম্যানেজমেন্টও বলেন, ম্যানেজমেন্টও আসে নাই যে মাস গেলে তো বেতন পাবই। সবাই বলছে যে আমরা যেখানে থাকবো সেখানে থাকলেই আমরা বেতন পাবো, তা আমাদের কাজে যাওয়ার দরকার কি? তা আপনি বলেন, আপনার ঘরে যদি কেউ ভাত দিয়ে আসে আপনি কাজ করতে যাবেন? এই অবস্থা হয়ে গিয়েছে। তো ওই যে বললাম না, যে যতগুলো কথা বলবে ওই একটাই শোল্ডার, তা আমাদের শোল্ডার লোহা দিয়ে বানাইলে ঠিক আছে। যদি আমাদের শোল্ডারগুলি লোহা দিয়ে বানানো হয় তাহলে মনে হয় ঠিক আছে, যে যত কিছুই আসবে টাং করে শব্দ হয়ে এগুলো বাড়ি খেয়ে চলে যাবে, এগুলো আর ঢুকবে না কোনো কিছু। কিন্তু আসলে তো আমাদের শোল্ডার ওরকম না, আমরাও আপনাদের মতন একজন মানুষ। বাংলাদেশের পোশাক শিল্প খাতে 40 লাখেরও বেশি শ্রমিক কাজ করেন। তাদের শ্রমে বাংলাদেশে 80% রপ্তানি আয়ের কর্তৃত্ব পোশাক খাতের। বছরে $30 বিলিয়ন বেশি রপ্তানি হয় এই খাত থেকে। করোনাকালে এই শ্রমিকরা সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনেই কাজ করছেন নিয়মিত। দর্শক, এবারে কথা বলছি একজন গার্মেন্টস কর্মীর সাথে। কি নাম আপনার? মোসাম্মদ মিতা পারভিন। আপনি কতদিন ধরে এই গার্মেন্টসে কাজ করছেন? আজ 1 বছর হয়েছে। 1 বছর মাত্র? এর আগে কি করতেন? এর আগে গৃহিণী ছিলাম। তো গার্মেন্টসে কাজ করা কেন? গার্মেন্টসে কাজ করে সবাই বলে, আমিও সেই হিসাবে আসছি এখানে। আমারও মানে আর্থিক সমস্যার জন্য আমি গার্মেন্টস চাইছি, এখানে এসে কাজ করে ভালোই লাগছে। তো এই যে মাঝখানে আপনি চাকরি শুরু করলেন, এর মাঝখানে আবার করোনা চলে আসলো, অনেকদিন তো বন্ধ ছিল, তখন কোথায় ছিলেন? তখন আমরা বাসায় ছিলাম, আমাদের এমডি স্যার হচ্ছে আমাদের ছুটি দিয়েছিল, সেজন্য আমরা বাসায় ছিলাম কিছুদিন। তারপরে উনি গার্মেন্টসে যখন সেফটি আর কি সুরক্ষার জন্য আপনার সব কিছু ব্যবস্থা করার পরে আমাদের এখানে আবার উনি নিয়োগ দিয়ে এখানে নিয়ে আসলেন। যখন এই যে বন্ধ ছিল তখন কি মনে হয়েছিল যে চাকরিটা নেই, নাকি কি মনে হয়েছিল তখন, কি বলা হয়েছিল? আমাদের চেয়ারম্যান স্যার বলছিল যে আপনাদের সবার চাকরি আছে, আপনারা কোনো টেনশন নেবেন না, আপনাদের স্যালারি ঠিক টাইম মতো পৌঁছায় যাবে আপনাদের কাছে, আপনারা হতাশ হবেন না, আমি আপনাদের পাশে আছি এবং আপনিও আমাদের পাশে থাকেন আপনারা সবাই। আর আপনারা এখন বাসায় থাকেন, আমরা যখন আপনাদের ডাকবো তখন আপনারা আবার আমার কাছে কাজে এসে যোগদান করবেন। মানে যখন আপনি ছুটিতে ছিলেন বা বন্ধ ছিল তখন কি বেতন পেয়েছিলেন? জি পেয়েছিলাম, ঠিক টাইম মতনই বেতন পেয়েছিলাম। আমরা যেরকম প্রতি মাসে স্যালারি পাই, আমরা সেই মাসেই সেই প্রথমেই আপনার স্যালারি পাইছি। হঠাৎ করে যে করোনার সময় হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন কেমন লেগেছিল? তখন খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও নিজেকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য তো ঘরে থাকাই লাগবে। কোম্পানি আমাদের সেভাবে সুরক্ষিত রাখছিল, স্যালারি ঠিক মতন দিচ্ছে, সমস্যা নেই। আবার আসছি, আমরা পুরো সেফটি নিয়ে কাজ করতেছি। অফিসে ঢোকার সময় স্প্রে করে, ভিতরে আমাদের হ্যান্ড স্যানিটাইজারে হাত দিই, ঘন ঘন হাত দিই, স্যাভলন আছে, এখন সমস্যা আছে না। করোনা তো একজন থেকে আরেকজনের ছড়ায়, তো একটু ভয় করে না যে বাসায় যেয়ে যদি আপনার মাধ্যমে আল্লাহ না করুক অন্যদের মধ্যে যদি ছড়িয়ে যায়? ভয় তো একটু করে, তারপরেও আমার নিজের সেফটি আমরা নিজে বজায় রেখে আমরা যাই আসি। সেজন্য বাসায় যেমন নিজে যে সাবান দিয়ে গোসল করি, হাত ধুই ঠিক মতন, একজন মানুষের থেকে আরেকজন দূরত্ব বজায় রাখি, নিজেকে সেফ রেখে, এতে আমরা ভালো আছি। দর্শক, এবারে কথা বলছি এবি গ্রুপের একজন প্রোডাকশন ম্যানেজার মিস্টার ইউনিসের সাথে। ইউনিস ভাই, আপনারা করোনার মাঝখানে যে বন্ধ ছিল, তারপর আবার কবে শুরু করলেন গার্মেন্টসের কাজ? আমরা সরকার ঘোষিত যে 26 তারিখে ফ্যাক্টরি খোলার কথা ছিল, আমরা তখনই ফ্যাক্টরি খুলছি এবং আমাদের ওয়ার্কার যারা যেখানে ছিল, বাড়িতে ছিল এবং ঢাকায় ছিল, প্রত্যেককে আমরা ডাকছি। ডাকার পরে সবাই আমাদের ডাকে সাড়া দিতে,
সাড়া দিয়ে এসে সবাই প্রত্যেকে তার কাজে যোগদান করছে এবং আমাদের যে এমডি ম্যাডাম এবং চেয়ারম্যান স্যার আমাদের জন্য পর্যাপ্ত সিকিউরিটি এবং পর্যাপ্ত ব্যবস্থা করে রাখছিল যে আমাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয় করোনার জন্য। হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে এবং প্রত্যেককে সিরিয়াল মোতাবেক সিরিয়ালভাবে আমাদের ফ্যাক্টরিতে ঢুকাই আমাদের সুন্দরভাবে আমাদের পরিচালনা করছে এবং কী করতে হবে না করতে হবে করোনাকালীন সময় আমাদেরকে সমস্ত কিছুই আমাদেরকে চেয়ারম্যান স্যার এবং ম্যাডাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। গার্মেন্টস কর্মীরা যখন ফিরে এসেছিল আবার কাজে, তখন তাদের মধ্যে একটু ভয়ভীতি কাজ করেনি, বা আপনাদের সাথে কীভাবে কথা বলেছে তারা? হ্যাঁ, আমাদের কিছু ওয়ার্কারের ভিতর ভয়ভীতি কাজ করছিল, আবার কিছু ওয়ার্কারের ভিতর ভয়ভীতি কাজ করছিল না, বা তাদের ভিতর ভয়ভীতি কাজ করছিল এবং প্রত্যেককে নিয়ে আমরা মিটিং করছি। মিটিং করে তাদেরকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদেরকে আমরা বলছি যে এভাবে চলো, যেভাবে আমাদের জিনিসগুলো সুন্দরভাবে থাকবে, সবাই ভালোভাবে থাকবে, ঠিক আছে, 3 ফিট দূরত্ব প্রত্যেককে দাঁড় করায় আমরা সুন্দরভাবে মিটিং করে তাদেরকে বলছি যে প্রতিনিয়ত হাত ধোবা, পয় পরিষ্কার থাকবা, যে যার মতো সুন্দরভাবে সেফটি থাকবে, প্রত্যেকে মাস্ক, ইউনিফর্ম এবং হ্যান্ডগুলো যেভাবে যতটুকু ব্যবহার করা দরকার প্রত্যেকে ওইভাবে ব্যবহার করে কাজ করো। করোনার ভয়াবহ ছোবলে গত মার্চ মাসে দেশের তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয়ে ভাটা পড়ে। বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের একক বৃহত্তর বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র সহ সেই সব দেশগুলোর প্রায় প্রতিটি দেশে করোনা দেখা দেয়, ফলে দেশগুলোর স্বাস্থ্য ঝুঁকি সহ অর্থনৈতিক দৈন্যতায় পড়ে যায়। সেই সব ক্রেতা দেশগুলোর করোনা ঝুঁকির নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপরেও পড়ে, যার প্রভাবে মার্চ মাসে দেশের রপ্তানি আয়ের সিংহভাগ দখলকারী পোশাক শিল্পের উৎপাদন ও আয়ে খরা দেখা দেয়। এমন করোনা পরিস্থিতিতেও কোনো গার্মেন্টস মালিকরা শ্রমিকদের দুঃসময় কাটিয়ে নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করেছেন। দর্শক, এবার কথা বলছি এমবিএম গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের সাথে। জানতে চাইবো শুরুতেই যে করোনা তো পুরো বিশ্বের জন্য একটা কঠিন সময়, বাংলাদেশের জন্য একটা কঠিন সময়, এবং যেসব সেক্টরে এই আরও বেশি কঠিন হয়েছে তার মধ্যে গার্মেন্টস সেক্টর কিন্তু অন্যতম। তো এই করোনার সময়টাতে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি মানে পোশাক শিল্পে কতটা ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? শুধু গার্মেন্টস ট্রেডে না, সব ট্রেডেই ক্ষতি হচ্ছে, কিন্তু গার্মেন্টস সেক্টরটা মানে খুবই অ্যাফেক্টেড আর কি। তো এটা আপনার, আর আমাদের পার্সোনালি যদি আমি বলি তাহলে আমাদের এই ইয়ারের 22% বিজনেস টার্নওভার কম, এবং ফাইন্যান্সিয়ালি হিউজ হিট, কারণ কিছু কাস্টমার আপনার ওয়ার্ল্ড ওয়াইড যারা আপনার ব্যাংকরাপসি হয়েছে তারা কিন্তু এখন আমাদেরকে পেড করতে পারতেছে না। এমবিএম গ্রুপের যারা ওয়ার্কার রয়েছে তাদের মনের অবস্থা তখন কী ছিল যখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বা আপনারা তখন কতটুকু খেয়াল রেখেছেন তাদের ওই সময়টাতে, বন্ধের সময়টাতে? যখন গার্মেন্টস বন্ধ ছিল আমরা সবসময় তাদের সাথে পার্সোনালি আমাদের এইচআর টিম কমিউনিকেট করছে, কানেক্ট করছে যে না, মানে কোম্পানি বিহাইন্ড দেম, সো তাদের ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে আছি। সেটা মানে বিভিন্ন টাইপের, যে যখন আপনার এটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে তারা ওয়ারিড ছিল যে এটা তারা স্যালারি পাবে কিনা, সো আমরা তাদেরকে অ্যাকর্ডিং টু গভর্নমেন্টের যে রুল ছিল সেই রুলস অনুসারে আমরা তাদেরকে ফুল স্যালারি দিয়ে দিছি। এছাড়াও আমরা তাদেরকে কেউ অসুস্থ হয়েছে কিনা, অসুস্থ হওয়ার পরে তার কি অবস্থায় আছে, সেটা তার ফুড আছে কিনা, মেডিসিন আছে কিনা, আমরা এই লেভেল পর্যন্ত কিন্তু তাদেরকে মানে খোঁজখবর নিয়েছি। এবং আমরা অনেকেই জানি যে এমবিএম সিএসআর নিয়ে অনেক কাজ করে এবং ওয়ার্কারদের নিয়ে অনেক কাজ করতে, ওই কাজগুলো সম্বন্ধে যদি একটু দর্শকদেরকে তুলে ধরেন। যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে আপনারা বাইরে থেকে জানেন যে এমবিএম সিএসআর নিয়ে অনেক কাজ করে। আমরা বেশ কিছু সিএসআর নিয়ে কাজ করি, মেনলি কোম্পানির যে পলিসি আছে সেই পলিসিতে কিন্তু আছে যে আমরা যে আমাদের প্রফিট করি বা আমাদের প্রফিটের 5% কিন্তু আমরা সিএসআরে ব্যয় করি। সো এর ভিতরে আমাদের কিছু এডুকেশন প্রোগ্রাম আছে, এডুকেশন প্রোগ্রামের ইন্টারনাল কিছু এডুকেশন প্রোগ্রাম আছে, যে আমাদের ওয়ার্কারদের ছেলেমেয়েরা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা এডুকেশন দিই, যে আমরা ইংলিশ মিডিয়ামে তাদেরকে পড়াশোনা করার অ্যারেঞ্জমেন্ট করি এবং সেই কস্টগুলো কোম্পানি বেয়ার করে, এটা এডুকেশনগুলো। এছাড়া আমাদের আছে ফুডের ভিতরে আমাদের ইন্টারনালি যেটা আছে ওয়ার্কারদের একটা ক্যাম্পাসে, মানে আপনি যে ক্যাম্পাসে এখন বসে আছেন এই ক্যাম্পাসের যে আমার যে অ্যাপ্রক্স 3000 ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারের টোটালটাই আমরা খাবার ফ্রি দিই। টোটাল খাবারই মানে দুপুরের লাঞ্চ আমরা ফ্রি প্রোভাইড করি। যে এই চিন্তা করে যে একটা ওয়ার্কার যখন সকালবেলা আসবে বাসা থেকে, এটা ভেরি ডিফিকাল্ট যে সে রান্না করে নিয়ে এসে এখানে আবার ফের খাবে। তো আমরা এখানে আমাদের বাবুর্চি এবং আমাদের সকল অ্যারেঞ্জমেন্ট আছে, সো আমরা এখানে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করি। আর এছাড়া যে বেসিক নিডস যে জিনিসগুলো আছে কোভিড-19 এবং এবং কোভিড-19 আগের থেকেই আমাদের কিছু ক্যাম্পাস যে চালু ছিল যে ফেয়ার প্রাইস শপ। সো ফেয়ার প্রাইস শপ যে বাজারে সে যে জিনিসটা কিনতে পারবে তার চেয়ে কিন্তু 7 to 10% কমে এই জিনিসগুলো কিনতে পারবে। যে আমরা
অরিজিনাল সোর্স থেকে এখানে আমরা নিয়ে আসি এবং তাদের হাতে আমরা এটা পৌঁছাই দিই। যে আনা নেওয়ার যে কস্ট সেটা কোম্পানি বেয়ার করে এবং অ্যাকচুয়াল প্রাইসে এটা সেল হয়। সো তারা এখান থেকে এটা একটা হিউজ বেনিফিট পায়। এটা সিএসআরের আরও অনেকগুলো আমাদের পার্ট আছে, যেমন আমরা হজ প্রোগ্রাম আছে, আমরা প্রত্যেক বছর 7 to 10 পিপুলকে আমরা ফ্রি হজে পাঠাই। তারপরে আমরা কিছু হেলথের সাপোর্ট আছে। হেলথ সাপোর্ট বলতে আপনার আমাদের যেসব ওয়ার্কাররা আছে এবং স্টাফ আছে, তাদের যদি আপনার সিরিয়াসলি ইনজুর্ড হয়, মানে যেগুলো নর্মাল চিকিৎসার বাইরে, মনে করেন অপারেশন বা হার্ট অপারেশন বা কিডনি অপারেশন, এই টাইপের কোনো সমস্যা হলে আমরা সেগুলোও কিন্তু আমরা টেক কেয়ার করি আর কি, সেইগুলো করি। সো এই টাইপের আরও অনেকগুলো কাজ আছে আমাদের। সামনে আরও অনেক প্ল্যান আছে, যেমন আমরা সামনে স্কুলিং করার একটা প্ল্যান আছে, হোপফুলি নেক্সট ইয়ারে, যে আমরা MBM স্কুল থাকবে, যে স্কুলে আমাদের ওয়ার্কারদের ছেলেমেয়েরা এখানে এডুকেশন মানে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাবে। সো এই টাইপের কিছু প্ল্যান আছে, হোপফুলি ইনশাল্লাহ উইল শেয়ার উইথ দেম। করোনায় সৃষ্ট সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। শ্রমিকরাও এখন স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখেই কাজে যোগ দিয়েছে। এতে করে কারখানায় উৎপাদন আগের তুলনায় বেড়েছে। দর্শক, এবারে আমি আছি সুইং সেকশনে এবং কথা বলবো এখানকার ওয়ার্কারের সাথে। কি নাম আপনার? আমার নাম বাতাসি। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? 28 বছর। 28 বছর এক জায়গায়? এক জায়গায়, আর কোথাও আমি চাকরি করিনি। কি কারণ বলেন তো? কি কারণ, এই ফ্যাক্টরি অনেক ভালো। আমার বাড়ি সাভার, আমার ওই জায়গায় অনেক গার্মেন্টস আছে, কিন্তু আমার ওই জায়গায় ভালো লাগে না। এই ফ্যাক্টরি অনেক ভালো, অনেক ভালো। কি ফ্যাসিলিটিস দেয় আপনাকে MBM গার্মেন্টস? এই যে আমরা তো বেতন ওভার টাইম একবারে লগে লাগে 1 তারিখ থেকে 5 তারিখ 7 তারিখের ভিতরে পেয়ে যাই। আবার এই করোনার ভিতরে আমাকে অনেক সুবিধা দিছে। একবারে হয়েই রাস্তায় থেকে গোল দাগ দিছে, দাগে দাগে আমরা আসছি। আবার গেটে অনেকগুলো মেশিন আছে, আছে, কল আছে, ওই জায়গায় অনেক সাবান আছে প্রচুর, হাত ধুয়া। তারপর আবার উপরে থেকে মেডিসিনের ঝর্ণার মতো পানি পড়ছে আমাকে উপরে, শরীর আমরা হয়ে আইছি। আবার গেটে ঢোকার সময় নিচে ফোমের ভিতরে ওই মেডিসিনের পানি দিয়ে পা রাখে ওই জায়গায় দিয়া, আবার ওই সিঁড়ি দিয়ে গোল দাগ দাগ দিছে, দাগে দাগে আমরা উইটা আসছি। আবার এই যে দিনে সারাদিন ছাড়েরা ঘোরাফেরাই করছে, আমাকে হাত ধুইতে কয়, বাথরুমে যাইতে কয়। তারপরে কেউ যদি একটু সামান্য একটু জ্বর সর্দি ঠান্ডা, তাহলে তারে ছুটি দিয়ে দেয়, দিয়ে আবার স্যারেরা খবর নেয় যে হ্যাঁ কেমন হইলো, ওষুধপাতি লাগলে কিনে দিছে, খাবার না থাকলে খাবার কিনে দিছে। আবার আমাকে ওই যে আসছিল না, ডিউটি খুব কম ছিল, আমরা ডিউটি করিনি, অনেক কষ্ট ছিল। করোনার সময়টাতে যখন গার্মেন্টস হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন ভয় লাগে না যে এত বছর চাকরি করতেছি, এখন কি চাকরি থাকবে কিনা বা গার্মেন্টস খুলবে কবে? অনেক ভয় লাগছে যে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় আমরা কি করে খাবো বাচ্চা কাচ্চা নিয়ে। তো গার্মেন্টসে অনেক মেয়ে গই হাজবেন্ড নাই, কামাই করার লোক নাই, আমরা একলা কামাই করে 2-3 লোকের খাওয়াই, অনেক ভয় লাগছে। তারপর অনেকে অনেক কষ্ট করছে, খবর নিছে, স্যারেরা খবর নিছে কে কি খাইতেছে, কিভাবে রয়েছে। পরে অনেক কষ্ট ছিল, ওভার টাইম হয় নাই, ডিউটি হয় নাই। পরে 3,500 করে টাকা আমাকে কোম্পানি প্রত্যেকেরে দিচ্ছে, কোনো বেতন টেতন কিছু না, শুধু এমনি 3,500 করে টাকা দিছে। আবার কার বাসায় খাবার আছে, কান্না আছে, চাল ডাল আলু তেল এগুলোও দিচ্ছে। গত 5 মাসের ব্যবধানে বাংলাদেশের পোশাক শিল্প ধীরে ধীরে ঝুঁকি ও রপ্তানি আয়ের ভাটা কাটিয়ে উঠেছে। স্থগিত ও বাতিল হওয়া ক্রয়াদেশও ফিরে আসছে, ফলে পোশাক পণ্যের রপ্তানি আয়ও বেড়েছে, যা সামগ্রিকভাবে খাতটির করোনা ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এবার আমি কথা বলছি মোহাম্মদ শিহাবুদ্দিন চৌধুরী, ডিরেক্টর অফ BGMEA। স্যার, শুরুতে জানতে চাইবো যে করোনা একটা কঠিন সময় পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশও পার করছে, তো করোনার এই কঠিন সময়টাতে বাংলাদেশের পোশাক শিল্পে ঠিক এই মুহূর্তে কী অবস্থা? কাঁচামালের একটা পোর্শন, বিশেষ করে ওভেন সেক্টরে এবং সোয়েটারের 60-70% কাঁচামাল ডিপেন্ড করি আমরা চায়নার উপরে আমদানি নির্ভর। আর নিট আইটেমে আমাদের আমদানি নির্ভর আছি আমরা 15-20%। তো করোনার প্রভাব এখানে শুরু হইলো মার্চে বাংলাদেশে, তার আগেই কিন্তু চীনে শুরু হয়েছে। তো যখন চীনে শুরু হয়েছে তখন আমাদের যে সোর্সিং ফ্যাক্টরিগুলো আছে এগুলো কিন্তু তখন বন্ধ ওখানে। তো আমরা আমাদের র মেটেরিয়ালসের যে সাপ্লাই চেইন এখানে একটা বড় ধরনের বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে আমাদের যে উৎপাদন প্রক্রিয়াতে আমাদের বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে একটা প্রোডাকশনের এফেক্ট হয়েছে। স্বাভাবিকভাবে একটা বড় ধরনের এফেক্ট আমাদের সেলসে পড়লো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাপ্লাই চেইনে পড়লো। টোটাল জিনিসটাই কিন্তু টোটাল যে অর্থনীতির যে চাকা, পুরো জিনিসটাই কিন্তু স্তব্ধ হয়ে গেল। কি পরিমাণ অর্ডার ক্যান্সেল হয়েছে এখন পর্যন্ত, স্ট্যাটস কি বল? $3.18 বিলিয়ন।
হিউজ। আচ্ছা, তো তারপর তো আমাদের গভর্নমেন্ট থেকে একটা প্রণোদনা দেওয়া হয়েছে, তো এই প্রণোদনা কি সবাই কি পেয়েছে এবং এটা কীভাবে আসলে ইউটিলাইজ করা হচ্ছে? এটা একটা সফট লোন। এটা আসলে আমরা যদি পরিষ্কার করে বলতে চাই, এটা আসলে প্রণোদনা না, এটা হলো একটা সফট লোন। প্রথম আমাদেরকে 3 মাস যেটা দেওয়া হয়েছে সেটা 2% সার্ভিস চার্জের উপরে, এবং পরবর্তী 2 মাস যেটা আমরা পেয়েছি সেটা হয়েছে আমাদের 4.5% ইন্টারেস্টে। তো এই প্রণোদনার জন্য প্রথমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি একদম সময় উপযোগী এবং ত্বরিত সিদ্ধান্তের জন্য, যার ইম্প্যাক্টে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো এখন টিকে আছে। এই টোটাল করোনার প্রভাবে আমাদের গার্মেন্টস সেক্টরের যে অ্যাকচুয়াল যে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো আরও অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দিকে যেয়ে, কারণ সামনে কিন্তু অর্ডার অবস্থা খুবই খারাপ। দর্শক, এবার আমরা কথা বলবো একজন করোনা যোদ্ধার সাথে, যিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং করোনা মোকাবেলা করে সুস্থ হয়ে উঠেছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ শাহিন। অনেকে করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে থাকেন বা অনেকে এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে আছেন, তাদের সবার জন্য একটা সচেতনতার জন্যই আপনার কাছে কোয়েশ্চেনগুলো করা। সেটা হচ্ছে, আপনি প্রথম কবে টের পেলেন যে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন? আজ থেকে আরও 1.5 মাস আগে, যে বাসায় ফেরার পথে আবার দেখতেছি আমার শরীর খারাপ লাগতেছে, জ্বর আসতেছে। তো জ্বর থেকে পরবর্তীতে দেখি যে বমির ভাব, বমি আসতেছিল। বমি থেকে পরবর্তীতে দেখি যে কষ্ট হচ্ছে, একটু শ্বাসকষ্টের মতো হচ্ছিল। 3-4 দিন পরে আমরা টেস্ট করতে যাই, ডিজিসি আমাদের সহযোগিতা করছেন। ওইখানে যাওয়ার পরে আমরা টেস্ট করে আসি। 3 দিন পরে রিপোর্ট আসে যে আমরা পজিটিভ। আমার 2টা বাচ্চা, এর মধ্যে পার্শ্ববর্তী একজন খালা, উনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তো উনি আমার যে মাসুম বাচ্চাগুলো উনি এটা নিয়ে রাখছেন। আমরা একটা রুমের মধ্যে বদ্ধ ছিলাম দুজনেই, যে কখন রাত পার হয়েছে কখন দিন আমরা বলতেই পারি না। আমরা এক কথায় যে কিছু ওষুধ তখন শুধু নাপাই খেতেছিলাম, আর ঠান্ডা জাতীয় ওষুধ খাচ্ছিলাম। তারপরে এরকম টানা 15-16 দিন চলে যায়। 15-16 দিন আস্তে আস্তে একটু ভালো লাগে। আচ্ছা, আপনি কি টের পেয়েছিলেন যে আপনি কেন করোনায় আক্রান্ত হলেন? কারণ রেগুলার কি আপনি বাইরে বের হতেন কাজের জন্য? হ্যাঁ, আমি রেগুলার বেতে আমার সংগঠন পাথওয়ে সংগঠনে আমরা এই করোনাকালীন সময়ে যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স সাপোর্ট দিতাম, এবং যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন তাদেরকেও আমরা সাপোর্ট দিতাম। তো তাদের যারা স্বেচ্ছাসেবী কাজ করতো তাদের পাশে আমরা সবসময় সাপোর্ট দিতে গিয়ে তাদেরকে আমি পাশে সাহস যোগাতে পাশেই সারাক্ষণ থাকতাম। আমরা যে কমিটিটা করা হলো যে 15-16 জনের, তো এইখান থেকে আমাদের কেউই অসুস্থ হয়নি। তো আমি হঠাৎ করে বাসায় যাওয়ার পরে আমার এই অসুস্থতা, তখন বাসায় 3 দিন পরে আমি টের পাই যে আমি করোনা আক্রান্ত। আমরা সচেতন হয়ে যদি একটু পথ চলি তাহলে আমরা মনে হয় না করোনায় আক্রান্ত হব, কারণ সচেতনতাই পারে আমাদের এই করোনা থেকে বাঁচাতে। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম একজন করোনা বিজয়ের গল্প, এবং পুরো প্রোগ্রাম জুড়ে জানার চেষ্টা করলাম করোনার এই কঠিন সময়ে বাংলাদেশের পোশাক শিল্পের কী অবস্থা। আমরা আশা করব বাংলাদেশের পোশাক শিল্প একটু একটু করে আরও সমৃদ্ধ হোক এই বিশ্বের দরবারে। এই কামনায় করোনা বদলে যা যাবেন অনুষ্ঠান থেকে আমি সায়েম নিচ্ছি বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।